নমস্কার, আপনাদের সকলকে স্বাগত হাই নিউজ নেটওয়ার্কের মুখোমুখি অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছে আমি শান্তম চক্রবর্তী। প্রত্যেক সপ্তাহের মতোই মুখোমুখি অনুষ্ঠানে কোনো একজন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে কথা বলবো আমরা, কিন্তু কথাবার্তা শুরু করবার আগে এবং সেই বিশিষ্ট মানুষটির সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দেওয়ার আগে একটা বিষয়ে অবশ্যই বলতে হবে, যেটা হচ্ছে যে এই মুহূর্তে ভারতের আমরা যে দেশের বাসিন্দা সেই দেশের যে প্রতিবেশী রাষ্ট্র, সেই প্রতিবেশী রাষ্ট্রে বেশ কিছুটা অশান্তির ছবি আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, বুঝতেই পারছেন, সেটা শ্রীলঙ্কা কিংবা পাকিস্তান বা অন্য কোনো দেশকে নিয়ে নয়, বাংলাদেশকে নিয়ে আমরা বেশ কিছুটা চিন্তিত। তার কারণ বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র এবং সেই স্বাধীন রাষ্ট্রের অভ্যন্তরীণ যে সমস্ত সমস্যাগুলো, সেই সমস্যাগুলো তারা নিজেরাই মেটাবেন। কয়েকদিন আগে অগস্ট মাসে যে ছবি আমরা দেখতে পেয়েছিলাম, সেখানে শেখ হাসিনা, তিনি প্রধানমন্ত্রী ছিলেন, তাকে সে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হতে হয়েছিল। এমন একটা পরিস্থিতি সেখানে তৈরি হয়েছিল। ছাত্র আন্দোলন এবং তারপর গণ আন্দোলন ঘিরে সেই পরিস্থিতির দিকে নজর রেখেছিল ভারত, কিন্তু সেই পরিস্থিতিতে সরাসরি হস্তক্ষেপ করতে পারেনি ভারত, করা যায়ও না। আন্তর্জাতিক যে নিয়মগুলি রয়েছে সেই নিয়মবিধি মেনে সেটি করা যায় না। পররাষ্ট্রনীতি অবশ্যই আছে এবং সেই পররাষ্ট্রতে যাতে প্রতিবেশী রাষ্ট্রে যদি কোনো রকম অশান্তির সৃষ্টি হয় এবং সেখান থেকে কোনো সাহায্য চায় সেই দেশ, তাহলে সেই সাহায্য দিতে পারে ভারত, কিন্তু উপযাচক হয়ে সেখানে ঢুকে পড়তে পারে না। 1971-এর কথা হয়তো মনে আছে, ইতিহাস অন্তত সেরকমটাই বলে যে সে দেশকে স্বাধীন করবার পর সেই দেশে আর তেমনভাবে হস্তক্ষেপ করতে চাননি সেই সময়ের ইন্দিরা গান্ধীর সরকার। সে দেশ থেকে যারা সেনাবাহিনী, তারা কিন্তু বেরিয়ে এসেছিল, অর্থাৎ বাংলাদেশ থেকে। কিন্তু বাংলাদেশের এই মুহূর্তের যে পরিস্থিতি, সেখানে একটি তত্ত্বাবধায়ক সরকার রয়েছে, যার শীর্ষে রয়েছেন মোহাম্মদ ইউনূস, যিনি একসময় নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন, কিন্তু তার নিজের দেশে ততটা শান্তি এই মুহূর্তে বোধহয় নেই। অন্তত সেরকমটাই মনে হচ্ছে অন্যান্য দেশের উদ্বেগ দেখে। কিন্তু সেই দেশের, অর্থাৎ বাংলাদেশের মোহাম্মদ ইউনূসের যিনি সদস্য সেক্রেটারি, তিনি কিন্তু বলছেন যে বাংলাদেশের পরিস্থিতি শান্ত আছে। চট্টগ্রামে যেখানে কিছুটা অশান্তি চলেছিল, সেখানে নিজে মোহাম্মদ ইউনূস গিয়েছেন এবং সমস্ত জায়গায় শান্তি রয়েছে, কোথাও কোনো রকম সমস্যা নেই। কিন্তু ইসকনের প্রাক্তন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস, তিনি মাসখানেক আগেই তাকে ইসকন থেকে বহিষ্কার করা হয়েছিল শৃঙ্খলা ভঙ্গের দায়। সেই চিন্ময় কৃষ্ণ দাস এই মুহূর্তে সংখ্যালঘু হিন্দুদের যে আন্দোলন, সেই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন। সেই চিন্ময় কৃষ্ণ দাসকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে 17 জন সন্ন্যাসী, ইসকনের সঙ্গে সন্ন্যাসী এবং সদস্য যারা ইসকনের, তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে, অর্থাৎ তাদের ব্যাংক অ্যাকাউন্টে কোনো রকম লেনদেন করা যাবে না। এমনকি একজন ছাত্র, তিনিও ইসকনের সঙ্গে যুক্ত রয়েছেন বলে জানা যাচ্ছে, তাকে কলেজ থেকে, ইউনিভার্সিটি থেকে বহিষ্কার করা হয়েছে, সাসপেন্ড করা হয়েছে। এরকমটাই খবর পাওয়া যাচ্ছে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম খবর পাওয়া যাচ্ছে। অশান্তির যে আঁচ, সেটা ভারতের নজরেই রয়েছে এবং ভারত সেই বিষয়ে বিবৃতিও জারি করেছে। এমনকি কয়েকদিন আগে হয়ে যাওয়া যে মার্কিন প্রেসিডেন্সিয়াল নির্বাচন, প্রেসিডেন্সিয়াল ইলেকশন, সেখানে ডোনাল্ড ট্রাম্প, তিনিও সংখ্যালঘু হিন্দুদের বাংলাদেশে অত্যাচারিত হওয়ার যে অভিযোগ উঠেছে, সেই অভিযোগ নিয়ে মুখ খুলেছেন। সুতরাং মোটের উপর পরিস্থিতিটা শুধুমাত্র বাংলাদেশের সীমানার মধ্যে আর আবদ্ধ নেই। এটা এখন এই মুহূর্তে আন্তর্জাতিক আলোচনার বিষয়। আর সেই কারণেই আজকে আমাদের সঙ্গে রয়েছেন তিনি আন্তর্জাতিক যে সম্পর্ক, সেই সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছেন, আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক ডক্টর দেবাশিস নন্দী আমাদের সঙ্গে অনলাইনে রয়েছেন। নমস্কার, স্বাগত জানাই ডক্টর নন্দী আপনাকে। এবং দূরসঞ্চারের মাধ্যমে আমরা পেয়েছি ডক্টর নন্দীকে, এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে কথা বলবার আগে এই মুহূর্তে একটুখানি প্রথমে জানতে চাইব ডক্টর নন্দী, সেটা হচ্ছে যে আন্তর্জাতিক যে পরিকাঠামো, আন্তর্জাতিক যে ছবি, সেই চলচ্চিত্রে ভারতের স্থান এই মুহূর্তে যথেষ্ট গুরুত্বপূর্ণ। সেটা রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধে ভারত ইউক্রেন এবং রাশিয়ার সঙ্গে যোগাযোগ করছে, তাদের রাষ্ট্রপ্রধানকে বলছেন যে যুদ্ধ
থামান বা যুদ্ধ থেকে বেরিয়ে আসার কোনো পথ খুঁজে যায় কিনা, কিংবা আমরা দেখতে পাচ্ছি গাজা, ইসরায়েল, প্যালেস্টাইন, এই যে সংকট, সেই সংকটেও ভারতকে উপযাচক হয়ে এগিয়ে যেতে দেখা গেল বন্ধু হিসেবে। এই জায়গা থেকে ভারত এই মুহূর্তে আন্তর্জাতিক ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ শক্তি, এতে সন্দেহ নেই, একটা গুরুত্বপূর্ণ অর্থনৈতিক শক্তিও বটে এবং সেই সঙ্গে সঙ্গে কূটনৈতিক শক্তিও বটে। তো সেই জায়গা থেকে ভারত ঠিক কতটা আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেদের জায়গাটাকে পোক্ত করতে পেরেছে বিগত দশক বা এক দশক বা দু দশক জুড়ে, সেইটা নিয়ে একটুখানি আমি প্রথমে আলোচনাটা শুরু করতে চাইছি। ধন্যবাদ। খুব প্রাসঙ্গিক প্রশ্ন, যে ভারতকে নিয়ে আমরা আলোচনা করছি, অর্থাৎ একটি ইমার্জিং পাওয়ার। ভারত আগে ইমার্জিং পাওয়ার হিসেবে ভারত নিজেকে তুলে ধরেছিল, এখন ভারত অ্যাসপিরেন্ট হচ্ছে একটি সুপার পাওয়ার হিসেবে নিজেকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পেতে। এবং এই স্বীকৃতি কিভাবে পাওয়া যেতে পারে, টেকনিক্যালিটিস যদি বলি তাহলে অবশ্যই সমৃদ্ধ জাতিপুঞ্জের রিফর্ম দরকার, এবং সেখানে এখন সমৃদ্ধ জাতিপুঞ্জের স্থায়ী সদস্য পদের সংখ্যা 5 নিরাপত্তা পরিষদে, এবং ভারত সহ জাপান, নাইজেরিয়া, ব্রাজিল এরা আগামী দিনে সদস্যপদ পাওয়ার দাবিদার, জোরালো দাবিদার, এবং সেখানে 5 জন সদস্য রাষ্ট্রের নিরাপত্তা পরিষদ স্থায়ী সদস্যের সমর্থন প্রয়োজন, একজনও বিরোধিতা করলে হবে না। এখন 4টি সদস্য রাষ্ট্রের অবশ্য সমর্থন রয়েছে এক্সেপ্ট চায়না, কিন্তু ব্রিক্স এর মাধ্যমে আমরা জানি ব্রিক্সের সদস্য চায়না, রাশিয়া, ইন্ডিয়া, 3জনই। লাস্ট ব্রিক্স কনফারেন্সে একটা ডেভেলপমেন্ট হয়েছে এবং চায়নাকে অনেকটা ম্যানেজ করেছে। আমরা দেখতে পাচ্ছি যে সীমানা থেকে চায়না সেনা প্রত্যাহার করে নিয়েছে, সীমানার উত্তেজনা কম, এবং চায়না চাইছে এখন এই ইকোনমিক পার্টনারশিপটা আরো বাড়াতে, এনহ্যান্স করতে। ইন্ডিয়াও চাইছে। যদি চায়নার কনসেন্টটা পাওয়া যায় তাহলে আমরা সদস্যপদ পাবো, এটা টেকনিক্যাল ব্যাপার। এবার আছি কতগুলো ফ্যাক্টর যেগুলো হচ্ছে ভারতকে বিশ্ব রাজনীতিতে স্থান দিয়েছে। একটা হচ্ছে অবশ্যই ফিফথ লার্জেস্ট ইকোনমি, এবং ইকোনমিক গ্রোথ করোনা কালের অতিমারি কাটিয়েও ভারতের অর্থনীতি আর যে প্রবৃদ্ধি সেটা সত্যি দৃষ্টিনন্দনীয়। দ্বিতীয়ত হচ্ছে ভারতের টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, মানে স্পেস সায়েন্স থেকে শুরু করে মহাকাশ গবেষণার কথা যেটা বলছি, সেখান থেকে শুরু করে পরমাণু গবেষণা, আইটি, ভেহিকেলস যেগুলো আমরা বলি যে যেটা মোটর ভেহিকেলস তৈরি, এবং ভারতের যে নলেজ ইকোনমি অর্থাৎ জ্ঞান ভিত্তিক অর্থনীতি, ভারতের যে প্রজ্ঞা সেটা দেশের মধ্যে এবং দেশের বাইরে ভারতের যে যারা মানে বুদ্ধিজীবী ছাত্র স্কলার তারা বিশ্বের বিভিন্ন দেশে অবদান রাখছে এবং সে রেমিটেন্সেরও কাজ করছে। পঞ্চমত যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ভারতের যে গ্রহণযোগ্যতা আন্তর্জাতিক ক্ষেত্রে। দুটো কারণে গ্রহণযোগ্যতা, একটা হচ্ছে ভারত শান্তির দেশ, আজ পর্যন্ত কোনো দৃষ্টান্ত পাওয়া যাবে না যেখানে ভারত অন্য কোনো দেশকে আগে থেকে আক্রমণ করেছে। হ্যাঁ, ভারত প্রত্যাঘাত এনেছে, অর্থাৎ শান্তি এবং নিরপেক্ষতা এবং বিশ্ব মানবিক নিরাপত্তার জন্য ভারতের যে কমিটমেন্ট, এটার জন্য ভারতের একটা ইমেজ তৈরি হয়েছে। এবং এর একটা পার্ট হচ্ছে এই যে ভারত আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন যে ফোরাম রয়েছে সেখানে খুব ভোকাল। সেটা ভারত যেখানে নিজের সদস্য সেখানে তো বটেই, যেখানে সদস্য না আমন্ত্রিত সদস্য, যেমন আসিয়ানের মতো সংগঠনে আমন্ত্রিত সদস্য, সেখানে খুব ভোকাল। এবং লার্জ G20 সামিট, সেখানেও ভারত প্রমাণ করে দিয়েছে কিভাবে মানে অর্গানাইজ করতে হয়, এবং সেখানে কিন্তু উঠে এসে আগামী দিনে বোঝা যাচ্ছে কোন কোন দেশগুলো আগামী দিনে গ্লোবাল ইকোনমিকে লিড করবে। এবং ভারতের যে কমিটমেন্ট, সর্বোপরি বলি যে বিশ্ব জলবায়ু পরিবর্তন যেটাকে বলি, এবং গ্লোবাল পলিটিক্স ও এনভায়রনমেন্টাল ইস্যু খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ভারতের যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টটা ভারতকে ফুলফিল করার চেষ্টা করছে। সুতরাং এই সমস্ত বিষয়ে যদি আমরা নিরিখে দেখি, ভারত অবশ্যই একটি বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ দাবিদার। এবং কয়েকটা রিস্টেস ছোট্ট করে দিচ্ছি, আপনি ঠিকই বললেন শান্তনদা, আমরা যে বিগত একটু হিস্ট্রি দেখি তাহলে দেখবো যে কিভাবে যে ইউক্রেন ক্রাইসিসের সময় মানে একদিকে রাশিয়া, রাষ্ট্রপতি পুতিন ভারতের পরামর্শ নিচ্ছে, ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি দল বারবার এসছে, আমেরিকা বারবার নতুন দিল্লিকে রিকোয়েস্ট করছে তুমি রাশিয়ার সাথে সম্পর্ক ছেদ করো, কিন্তু ভারত এখানে স্ট্র্যাটেজিক অটোনমি দেখিয়েছে। অর্থাৎ মানে আমার যে বিদেশ নীতি এবং আমার যে রণকৌশল সেটা একান্তই আমার, সেখানে বাইরে কোনো রাষ্ট্রের মানে হস্তক্ষেপ নয়। অর্থাৎ আমেরিকার সাথে বন্ধুত্ব থাকা সত্ত্বেও ভারত কিন্তু পরিষ্কার করেছে যে নতুন দিল্লির বন্ধুত্ব মস্কোর সাথে রয়েছে, ওয়াশিংটনের সাথে রয়েছে, এবং ওয়াশিংটনের সাথে মস্কোর সম্পর্ক খারাপ বলে নতুন দিল্লি কখনো মস্কোর সাথে সম্পর্ক খারাপ করবে না। অর্থাৎ এটা কেন পেরেছে, ভারতের একটা বড় বাজারে রয়েছে, মার্কেট ইকোনমি, সাইজেবল মিডিল ক্লাস। অর্থাৎ ভারতকে মানে বাদ দিয়ে বিশ্ব অর্থনীতি
হয় না, এবং আমেরিকার কোম্পানিগুলো ভারতে এত ইনভেস্ট করেছে এবং আমেরিকার সরকারও সেটা ভালো করে জানে। সুতরাং ভারতের এই যে গ্রহণযোগ্যতা আন্তর্জাতিক ক্ষেত্রে, এবং আন্তর্জাতিক রাজনীতি দাঁড়িয়েছে অর্থনীতির ওপর, অর্থাৎ এটা পলিটিক্যাল ইকোনমির একটা একদম পার্ট। ঠিক। অর্থাৎ যেখানে আমরা বলতে পারি যে অর্থনৈতিক ইন্টারেস্ট যেখানে প্রবল থাকবে, সেখানে ছোট ছোট মতবাদিক বা বাইলেটারাল কিছু যদি ঝামেলাও থাকে সেগুলো গুরুত্ব পায় না, সেটা ভারত প্রমাণ করে দিয়েছে। এবং এই অবস্থায় আমরা যদি একটু দক্ষিণ এশিয়ার দিকে ফিরে আসি, যে গুরুত্বটা কোথায়, অনেক সময় কিছু সমস্যা হয়েছিল দক্ষিণ এশীয় রাষ্ট্রগুলোর সাথে আমাদের, সেটা ভারতের তরফ থেকে নয়, সেটা চীনের কারণে। অর্থাৎ চীন আরো প্রলুব্ধ করে তাদের গ্রেপ ট্র্যাপে দিয়েছে, দেশগুলো বুঝতে পারেনি। এখন বুঝতে পেরেছে মালদ্বীপ, বুঝতে পেরেছে শ্রীলঙ্কা, বুঝতে পেরেছে পাকিস্তান, কিন্তু পাকিস্তান বুঝতে পারার পরেও তো ভারতের সাথে সখ্যতা করবে না, সেটা পাকিস্তানের জাতীয় নীতি বা বিদেশ নীতির একটা অঙ্গ আর কি, ভারত বিরোধিতা। এখন এই অবস্থায় দেখা যায় যে মালদ্বীপ এবং শ্রীলঙ্কা দুদেশই কিন্তু কনফেস করেছে এবং তারা ভারতের সখ্যতা চাইছে, তারা বুঝতে পেরেছে, এটাই ভারতের সফলতা, যে বোঝাতে পেরেছে যে চায়না অপেক্ষা ইন্ডিয়া ইজ দ্য বেস্ট অপশন। চায়না অর্থনৈতিক কূটনীতির মাধ্যমে, ডেপট্যাপের মাধ্যমে তোমাদেরকে চাপ সৃষ্টি করবে। ভারত এতদিন ধরে তোমাদের সাহায্য দিচ্ছে, কিন্তু কখনো তোমাদের উপর নিয়ন্ত্রণ করেনি, রাইট। না আর্থিক নিয়ন্ত্রণ করেছে, না সার্বভৌম রাষ্ট্রের উপর নিয়ন্ত্রণ করেছে। একদমই তাই। আর ভারতের যখন এরকম একটি স্ট্যান্ড গোটা বিশ্বের কাছে, ভারত একটু আগেই ডক্টর নন্দী যে বিষয়টা বললেন সেটা হচ্ছে যে ভারত শান্তিকামী দেশ। তারা সবসময় যুদ্ধের বিরুদ্ধে কথা বলে, তারা যুদ্ধ একদমই চায় না। হ্যাঁ, খুব সত্যি কথা যে সম্প্রতি একটি তারা সাবমেরিন থেকে মিসাইল পরীক্ষায় সফল হয়েছে, তার মানে এই নয় যে তারা যুদ্ধের জন্য তৈরি হচ্ছে। কিন্তু বিষয়টা হচ্ছে এরকমটাই যে দুটি প্রতিবেশী রাষ্ট্র, ভারতের দুটি প্রতিবেশী রাষ্ট্র, একটি হচ্ছে পাকিস্তান, অন্যটি হচ্ছে বাংলাদেশ, তারা হঠাৎ খুব কাছাকাছি আসছে। রিসেন্টলি খুব সম্প্রতি পাকিস্তানের জাহাজ অনেক বছর পর চট্টগ্রামে এসে উপস্থিত হয়েছে। সেটা নিয়ে উদ্বিগ্ন নয় নয়াদিল্লি, কিন্তু সেখানে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেওয়া হয়েছে। এবং সেই সঙ্গে সঙ্গে যে চিন্ময় কৃষ্ণ দাস, যিনি হিন্দু সন্ন্যাসী, তাকে গ্রেপ্তার করে এই মুহূর্তে রাখা হয়েছে। আগামী বুধবার বোধহয় পরবর্তী শুনানি হবে। কিন্তু সেখানে ইসকন নামক যে আন্তর্জাতিক সংগঠনটি, যারা এই বিষয়টিকে মাথায় রেখে আগামী রবিবার তারা একটি প্রার্থনার ডাক দিয়েছেন গোটা পৃথিবী জুড়ে, গোটা পৃথিবীতে যেখানে যেখানে তাদের মন্দির রয়েছে, ইসকনের মন্দির। কিন্তু এই রকম একটি পরিস্থিতিতে ভারতের এই বিবৃতিকে খুব একটা ভালো চোখে নেয়নি বাংলাদেশ, সেটা বোঝাই যাচ্ছে। তারা বলছেন ভারতের এটা দ্বিচারিতা। ভারতের এই যে আমি ডক্টর নন্দী আপনার কাছে আসবো প্রশ্নে, ভারতের এই যে স্ট্যান্ডটা, এই স্ট্যান্ডের মধ্যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ যেমন আছে, সেই সঙ্গে সঙ্গে চিন্ময় কৃষ্ণ দাস যাকে গ্রেপ্তার করা হয়েছে, তিনি যাতে সঠিক এবং নিরপেক্ষ বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে পারেন, সেই আশা প্রকাশ করা হয়েছে ভারতের। এটা কি সত্যি সত্যি ভারতের দ্বিচারিতা বলবার কোনো কারণ আছে বাংলাদেশের কাছে? কারণ থাকলে সেটা কি? পাকিস্তানের সঙ্গে সখ্য, নাকি একটা আগাগোড়া সংখ্যালঘু বিরোধী মনোভাব? এখন আমি ইন্ডিয়ার পার্সপেক্টিভ থেকে বলি, Right. যে ইন্ডিয়ান পার্সপেক্টিভ হচ্ছে বিদেশ নীতিতে যে প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করে, এটা ভারতের বিদেশ নীতির একটা মূল নীতির মধ্যে রয়েছে, এটা ভারত করেও না। দ্বিতীয়ত হচ্ছে ভারত কখনো যদি সংখ্যালঘুই শুধু নয়, যদি অন্য সংখ্যাগরিষ্ঠের উপরেও কোনো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে, ভারত তার নিন্দা করে এবং সেটা নোট দেয়, এবং সেই দেশের মানে ভারতে অবস্থিত সেই দেশের রাষ্ট্রদূত আছে, তাদেরকে নোট পাঠায় বা ডেকে এটা বলে দেয় যে ভাই এটা ঠিক করছে না। দ্বিতীয়ত হচ্ছে যে যদি বাংলাদেশের পার্সপেক্টিভে দেখি, তাহলে বাংলাদেশ অবশ্যই দ্বিচারিতা করছে। বাংলাদেশ একদিকে বলছে যে এখনো বাংলাদেশে কিন্তু ইসলামিক রাষ্ট্র হয়নি, ধর্মনিরপেক্ষ রয়েছে। এরশাদ করেছিল 88 সালে মুজিবুর রহমানের সংবিধান সংশোধন করে, তারপর হাসিনা আবার 2011-তে এসে আবার নিরপেক্ষতার কথা বলছে। এখন তারা যদি মাইনাস হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বাংলাদেশ চায়, সেটা তো করা যায় না, কিন্তু তারা সেইভাবে এগোচ্ছে কিভাবে, যে তাদের যে এই যে জামাত বা এই যে মৌলবাদী সংগঠনগুলো রয়েছে, তাদের যে ক্যাডারে রয়েছে, তারা এরকম ভাবে চাপ সৃষ্টি করছে রাষ্ট্রের সমর্থনে, যাতে করে তারা চাপ সৃষ্টি মানে তারা ওই অতিরিক্ত চাপে পড়ে তারা ভারতে চলে আসে বা অন্য দেশে চলে যায়। এবং এইভাবে যদি ক্রমাগত হিংসা করা যায়, মন্দির ভাঙা যায় এবং তাদের গ্রেপ্তার করা যায়, তাহলে তাদের ভয়েসটাকে রোধ করা যাবে। এইদিকে মোহাম্মদ ইউনূস বলছে দ্বিচারিতার জায়গাটা এখানেই, যে আমরা সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য খুব সচেষ্ট। দুর্গাপূজার সময় দেখা যাচ্ছে অনেক দুর্গা মণ্ডপে মৌলবীরা বা মাদ্রাসার যে যারা আলেম, তারা
সিকিউরিটি দিচ্ছে, এরকম দেখা যাচ্ছে তারাই রয়েছে, দুর্গা মণ্ডপে আর কেউ নেই। আবার এর মধ্যে দেখা যাচ্ছে কিছু কিছু হিন্দুদেরকে নিজে দল আনার জন্য খুব গুরুত্বপূর্ণ তথ্য সন্তানরা আমি দেখলাম বাংলাদেশের উত্তরাংশে, আমার কাছে একটা রিপোর্ট এসেছে, সেটা হচ্ছে হিন্দু জামাত গোষ্ঠী তৈরি। হিন্দু জামাত, সেই হিন্দু জামাত পৃথিবীতে হতে হবে সোনার পাথর বাটির মতো, যেখানে একটা ইসলামিক মানে ভাবাবেগের মাধ্যমে জামাত গোষ্ঠী তৈরি, তাদের ইসলামিক মানে ভাবাদর্শ প্রচার করা এবং র্যাডিক্যালিজম। অর্থাৎ সেই হিন্দুদের বাধ্য করছে, তোমরা ঠিক আছে আমাদের সাথে থাকো, একটা সংগঠন, দুটো বার্তা দেওয়া, একটা হচ্ছে আমরা তোমাদের রক্ষা করবো, দু হচ্ছে আমাদের সাথে মিলেমিশে থাকলে তোমাদের ক্ষতি করবো না। এবং এই মতো অবস্থায় যেখানে ইউনিস বলছে যে আমরা সংখ্যালঘুদের দায়িত্ব নেব, মানবাধিকার রক্ষা করবো, আমরা কমিটেড এবং নির্বাচন করব, এদিকে কিছুই এগুলো করছে না। উপরন্তু তিনি নিজের ক্ষমতা থাকার ব্যবস্থা করছেন এবং এদেরকে আপোষ করছেন কাদের সাথে না, এই অপরিণত ছাত্র যারা হাসিনা বিরোধী আন্দোলনে, কোটা বিরোধী আন্দোলনে সামিল হয়েছিল এবং তারা তারা উপদেষ্টা, সরকারের উপদেষ্টা মন্ডলীতে রয়েছেন, যাদের কোনো গ্রাজুয়েশনই হয়নি, এখনো কোনো রাষ্ট্র বা সমাজ ব্যবস্থা অর্থ ব্যবস্থা সম্পর্কে বিদেশ সম্পর্কে আইডিয়া নেই, তারা দেশ চালাচ্ছেন এবং তারা ফতোয়া দিচ্ছেন সংখ্যালঘুরা দেশে থাকবেন কি থাকবে না, তারা কিরকম অধিকার পাবেন, কাকে গ্রেপ্তার করবে কি করবে না। অর্থাৎ যেখানে পুলিশ প্রশাসন পরিচালিত হচ্ছে কিছু উপদেষ্টা মন্ডলীর দ্বারা বা কিছু মৌলবাদীদের দ্বারা, সেই রাষ্ট্র তো কোনো অটোনমি নেই, সেই রাষ্ট্রের স্বাধিকার তো অবশ্যই শেষ হয়ে গেছে। এবং এই এই বাংলাদেশের দ্বিচারিতার একটা দ্বিতীয় দিক হচ্ছে, যেখানে স্বাধীন বাংলাদেশ স্বাধীন হয়েছিল পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করে ভারতের সহযোগিতায়, সেই বাংলাদেশ কিনা পাকিস্তানের শুধু হাতি মেলায়নি, নতুন বাণিজ্য শুরু করেছে, স্ট্র্যাটেজিক রিলেশনস করছে। এবং এই ইউনিশ সরকার দাবি জানিয়েছে পাকিস্তান সরকারকে যে আগামী দিনে বাংলাদেশের স্টুডেন্টদের যাতে পাকিস্তান সরকার কিছু ফেলোশিপ দিয়ে প্রতি বছর নিয়ে যায়, যে দেশে পাকিস্তান নিজেদেরই চলে না তারা নাকি ফেলোশিপ দেবে। ভালো কথা। এবার আসি যে পাকিস্তানের যে মানে জনক জিন্না, তার জন্মদিন পালন হচ্ছে, আর মুজিবরের যে জন্মদিন মৃত্যুদিন, সেইগুলোতে যারা হাসিনা পন্থী বা আওয়ামী লীগ পন্থী, মুজিবর পন্থী, তাদের উপর অত্যাচার করা হচ্ছে, পিটিয়ে তাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ জাতির জনককে যেখানে অস্বীকার করার একটা কালচার চলে এসছে, সেখানে সংখ্যালঘুদের তো কোনো অস্তিত্ব থাকবে না, সেটা বলাই বাহুল্য। এই জায়গাটাতে মানে এটা ভারতের কাছে একটা মাথা ব্যথার বিষয় অবশ্যই। না, বাংলাদেশ দ্বিচারিতা বললেও তাতে ভারতের কিছু যায় আসে না, আশা করা যায়। কিন্তু ভারতের কাছে চিন্তার বিষয় এটাই যে যে দুটো দেশ ভারত থেকে আলাদা হয়ে গিয়েছিল, মানে ভারতবর্ষ ছিল যখন, সেই সময় ভারতের সঙ্গেই জুড়ে ছিল পাকিস্তান এবং বাংলাদেশ। কিন্তু সেই দেশভাগের পর বাংলাদেশ এবং পাকিস্তান আলাদা হয়ে যায় ভারতের মূল ভূখণ্ড থেকে, দুটো আলাদা রাষ্ট্র হিসেবে। পূর্ব পাকিস্তান একই রাষ্ট্র হিসেবে বলা উচিত, তার কারণ বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে পর্যন্ত তারা পূর্ব পাকিস্তান ছিল, অর্থাৎ পাকিস্তানের নিয়ন্ত্রণাধীনই ছিল। কিন্তু সেই জায়গা থেকে আবার যদি এই দুটো দেশ কাছাকাছি আসে, সেক্ষেত্রে মানে বৈদেশিক যে সম্পর্ক বাংলাদেশের সঙ্গে বেশ একটা গভীর সম্পর্কই রয়েছে ভারতের দীর্ঘদিন ধরে। শেখ হাসিনার সরকার তো বন্ধু সরকারই ছিল, কিন্তু এখন এই মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গেও তাদের সম্পর্কটা যে একেবারে আদায় কাঁচকলায় হয়ে গিয়েছে তেমনটা নয়, তাদের সঙ্গেও সম্পর্কটা ঠিকঠাকই আছে এখনো পর্যন্ত, অন্তত সেরকমটাই বাইরে থেকে দেখে মনে হচ্ছে। কিন্তু অন্দরে অন্দরে কি সত্যি সত্যি সাউথ ব্লকের চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে এবার এই পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের জায়গাটা আসা? আমি হিন্দুত্বের বিষয়টাকে আপাতত সরিয়ে রাখছি, ওটা নিয়ে পরে আসছি। অবশ্যই একটা বিপদ তো আছে যে আমাদের ওয়েস্টার্ন নেইবার এবং ইস্টার্ন নেইবার দুজনেই যদি বৈরী হয়। আগে তো আমাদের টেনশন ছিল ওয়েস্টার্ন নেইবারকে নিয়ে, তারপরে ইস্টার্ন নেইবার যাদেরকে আমরা স্বাধীন করলাম তারা আমাদের বিরোধিতা চলে যাচ্ছে। কাল খবর পেলাম বাংলাদেশের উত্তরাংশে যেখানে লালমনিরহাট, সেখানে এয়ারবেস হচ্ছে 50টা এয়ারক্রাফটের মতো বাংলাদেশ ওখানে রাখছে, যেটা কিনা আমাদের চিকেন নেক শিলিগুড়ি করিডোরের খুব কাছে। অর্থাৎ তারা তো একটা থ্রেট দিয়েই রেখেছিল। ফলে এটা একটা নতুন উদ্বেগের সৃষ্টি হচ্ছে। এটা কি তবে আমাদের যে নিরাপত্তা ব্যবস্থা, আমাদের যা এখন ডিফেন্স সিস্টেম, তো বাংলাদেশ যদি এরকম ভুল কাজ করে, আমাদের বাংলাদেশকে শেষ করতে হাফ এন আওয়ার লাগবে, অনলি হাফ এন আওয়ার। ইন্ডিয়া উইল টেক হাফ এন আওয়ার। যদি কোনো ওই যে অপরিণামদর্শী যে কিছু মানুষ যেমন হয়, কিছু রাষ্ট্র হয়, যেমন সাদ্দাম হোসেন করেছিলেন একসময় আমেরিকার বিরুদ্ধে বিরোধিতা করতে গিয়ে, হ্যাঁ, গাদ্দাফি বোকামো করেছিলেন, মৃত্যুবরণ করতে হলো। ফলে এটা যদি করে, ইন্ডিয়া কখনো করেন, ইন্ডিয়ার কালচারে নেই। যদি করে এটা ভুলে গেলে চলবে না। বাংলাদেশের 3 দিক জুড়ে রয়েছে ভারত, স্ট্র্যাটেজিক্যালি ইন্ডিয়া অ্যাডভান্টেজিয়াস পজিশনে রয়েছে। এবং যদি বলি বাংলাদেশকে ছাড়া ভারতে চলবে, আমরা ঠিক আছে হাসিনার সময় আমরা অ্যাক্সেস পেয়েছিলাম, বাংলাদেশের মধ্যে নর্থ ইস্টে যেতে পারতো, কম সময় লাগতো, গুডস ট্রাকও যেতে পারতো। কিন্তু এটা তো নয় যে বাংলাদেশ ছাড়া আমরা যেতে পারবো না, আমাদের শিলিগুড়ি করিডোর দিকেও যেতাম আগে,
উত্তর পূর্ব ভারতে পৌঁছাতাম। আমাদের ভালো ওখানে এয়ারপোর্টস আছে, প্রচুর এয়ারপোর্ট ছোট ছোট হয়ে গেছে, আমাদের রেল লাইন আছে, ঠিক আছে। সুতরাং হয়তো সময়টা বেশি লাগবে, কিন্তু বাংলাদেশটা এই বোকামো করলে ভুলবে না, ভুল করবে যে ভারত আমাদের ছাড়া ভারতের চলবে না। বরং ভারতকে ছাড়া বাংলাদেশে চলবে না যদি সাপ্লাই চেইন আমরা বন্ধ করে দিই, যদি চিকিৎসা ব্যবস্থা বন্ধ করে দিই। গতকাল এক চিকিৎসক কলকাতায় খুব ভালো একটা বলেছেন যে ইন্দ্রনীল সাহা ডক্টর, সম্ভবত গাইনোকোলজিস্ট, উনি বলছেন, বিশিষ্ট চিকিৎসক, যে আমরা ভারত দেশ আগে পরে রোজগার, রুটি রুজি। আজ থেকে বাংলাদেশের কোনো রোগী আমি দেখবো না। অর্থাৎ যেখানে জীবনের নিরাপত্তা নেই, যে এই দেশের মানুষগুলো এখানে আসে চিকিৎসা করাতে, যে দেশে চাল না ডাল না গেলে, সাপ্লাই ফ্রুটস না গেলে সেখানে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পায়, তারা যদি ভারত বিরোধিতা করছে করুক। নয়াদিল্লি এটা ঠিক করছে যে চুপ করে আছে, এখন কিছু বলছে না। অর্থাৎ এখনই বাংলাদেশের জনমতের মধ্যে একটা চাপ সৃষ্টি হবে ওই তদারকি সরকারের বিরুদ্ধে, যে তোমরা ভারতের সাথে এরকম কিছু মন্তব্য করলে, সম্পর্ক করলে, যাতে করে আমাদের মধ্যবিত্ত বা সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে জীবনযাত্রায়। সুতরাং তারাই চাপ সৃষ্টি করবে, অভ্যন্তরীণ জনমত সৃষ্টি হবে বাংলাদেশের তদারকি সরকারের বিরুদ্ধে। এবং বিএনপির মধ্যেও যারা একটু উদারপন্থী, তারাও কিন্তু আশঙ্কা প্রকাশ করেছে যে এইটা ঠিক নয়, আমরা কোন পরিবর্তন চাইলাম, আমরা যে এই পরিবর্তন চাইলাম যেখানে র্যাডিক্যাল ফোর্স দেশ চালাবে, এটা ঠিক। বিএনপি সাথে মানে মুজিবুর রহমানের বিরোধিতা রয়েছে, মুজিবুরকে মানেন না, তারা জামালের সাথে ঘনিষ্ঠতা রয়েছে, তারপরেও যারা একটু ইতিবাচক বা একটু মানে কি আপগ্রেডেড উদারপন্থী বিএনপি শান্তিকামী, তারাও কিন্তু আশঙ্কা প্রকাশ করেছেন। এবং লক্ষ্য করি যদি আমরা দেখি, হাসিনা চলে যাওয়ার পরে বিএনপির লিড নেওয়ার কথা ছিল, কারণ জামাত ইসলাম কখনো বাংলাদেশের মানে যে বাংলাদেশের যে পার্লামেন্ট 300 সিট, কখনো 5টা 10টার বেশি সিট পায় না কোনো এমপির আসন। কিন্তু তারা এবারও ইলেকশনে 20-25টার বেশি পাবে না, বিএনপি পাবে। কিন্তু দেখা যাচ্ছে বিএনপি অপেক্ষা তারাই লিড নিচ্ছে, ফলে এখানে তো বিএনপির একটা অস্তিত্ব সংকট তৈরি হবে। সুতরাং বিএনপির উদারপন্থী জোট, বাংলাদেশের উদারপন্থী মানুষ যারা পরিবর্তন চেয়েছিল কিন্তু এই পরিবর্তন চায়নি, সুতরাং তারা মিলিতভাবে তদারকি সরকারের বিরুদ্ধে চাপ সৃষ্টি করবে এবং এই র্যাডিক্যাল ফোর্সের বিরুদ্ধে চাপ সৃষ্টি করবে অবিলম্বে। যে ভারতের এটা ঠিক হবে, ভারত যদি ইনডাইরেক্টলি বাংলাদেশের মধ্যে এই সিভিল ওয়ার বাংলাদেশের মধ্যে তৈরি হলো বলে, বা অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট আরো তৈরি হলো, ভারত শুধু জাস্ট ইন্ডিয়া উইল ওয়েট এন্ড সি। এই পরিস্থিতিতে ভারত চুপ করে থাকবে এবং বাংলাদেশই একটা সময় মানে নিজের বাধ্যবাধকতার জন্য ভারতের সাথে আবার রিএস্টাবলিশ করবে তাদের রিলেশনশিপ। আন্তর্জাতিক ক্ষেত্রে অবশ্যই এই বিষয়টা নিয়ে আলোচনা চলছে, মানে আলোচনা হচ্ছে বিভিন্ন স্তরে, বিভিন্ন ক্ষেত্রে, আন্তর্জাতিক ক্ষেত্রে আলোচনা হচ্ছে। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা তারাও চিন্তিত, বিভিন্ন দেশ এই মুহূর্তে চিন্তিত, কারণ একজন হিন্দু সন্ন্যাসীকে গ্রেপ্তার করা হয়েছে এবং আরও বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, এবং সেই সঙ্গে সঙ্গে এই যে গত 5ই আগস্ট থেকে ঘটে চলা যে সমস্ত ঘটনা, তাতে বেশ কিছুটা উদ্বিগ্ন গোটা পৃথিবীর হিন্দু সমাজ। আমি বলেছিলাম যে হিন্দুত্বের বিষয়টায় আসবো অবশ্যই। সেটা শুধুমাত্র যে আন্তর্জাতিক ক্ষেত্রেই হচ্ছে তেমনটা নয়। ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব অনাবাসী হিন্দু ভারতীয়দের ভোট ব্যাংক নিয়ে চিন্তিত ছিলেন, সেই কারণে হয়তো উল্লেখ করেছেন। আবার অন্যত্র যেখানে যেখানে রাশিয়া, আফ্রিকা, বিভিন্ন জায়গায় ইসকনের মন্দির রয়েছে, তারাও বেশ কিছুটা চিন্তিত এই মুহূর্তে। এই ইসকনকে তাদের নিষিদ্ধ করতে হবে বাংলাদেশে, এমন একটা দাবি উঠায়। এটা নিয়ে বেশ কিছুটা চিন্তিত কি আমাদের হিন্দুত্ববাদী যারা শাসক দল এই মুহূর্তে ভারতের, তারাও? কি মনে হচ্ছে ডক্টর নন্দী? হ্যাঁ, দেখুন, ভারতের যে জনমতের দুটো অংশ রয়েছে, অবশ্যই 3টে অংশ আমি বলবো। একটা সাধারণ জনগণ যারা শান্তিকামী, যারা হচ্ছে সিভিল সোসাইটি মেম্বার, যারা চায় সে হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ হোক, তাদের নিরাপত্তা, মানে সেটা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে। 2 নম্বর হচ্ছে এখানে ইন্ডিয়ার কিছু র্যাডিক্যাল ফোর্স রয়েছে, ইসলামিক র্যাডিক্যাল ফোর্স, তারা চাইছে বাংলাদেশে যা করছে বেশ করছে হিন্দুদের উপর। তৃতীয়ত হচ্ছে হিন্দু মৌলবাদী যারা রয়েছে, র্যাডিক্যাল আরএসএস অনুগামী বিজেপি একটা অংশ বা বজরং দলেরা, এদের লাইনে ভাবছে যে ওখানে সংখ্যালঘুদের নিরাপদ নয়, তো এখানে সংখ্যালঘুরা ঠিক থাকবে। তো এরা কিন্তু বারবার সংখ্যালঘু সংখ্যালঘু বলছে, বাংলাদেশের মানে হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে সেটা বলছে না। এটা এই বার্তা দেওয়ার জন্য মনে হতে পারে বাংলাদেশের মানে সরকারের, যে তারা সংখ্যালঘুদের নিয়ে ভাবিত, সাধারণ মানুষ নিয়ে ভাবিত নয়। এবং হাসিনা চলে যাওয়ার পরে এই অভিযোগ করেছে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে, 19-এর পক্ষ থেকেও, যে মানে নরেন্দ্র মোদী সরকার শেখ হাসিনার সাথে সখ্যতা স্থাপন করেছিল, কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের সাথে নয়। অর্থাৎ এইটা যেন না হয়। অর্থাৎ এই যে ন্যারেটিভস গুলো এক একভাবে এক রকম, যে আমাদের এখানে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলও পথে নামছে। কংগ্রেস নেমেছে প্রথমে, সিপিআইএম নামবে শুনছি, বিজেপি তো নামছেই, এবং
অন্যান্য যে বিভিন্ন সংগঠন তারা, এবং এক দেখলাম স্কুলের হেডমিস্ট্রেস যিনি হাওড়ার, তিনিও নামছেন ছাত্রীদের নিয়ে। অর্থাৎ এখানে কিন্তু সংখ্যা লঘু বলে নয়, অর্থাৎ নিষ্পেষিত মানুষজন, সেটা যদি বাংলাদেশের মুসলিম সমাজের বড় অংশের মানুষও যদি অন্যায়ভাবে নিপীড়িত হতেন, তাদের জন্য আমরা পথে নামবো, নামা উচিত, এটা মানবিকতার স্বার্থে। মানে এটা অর্থাৎ আমাদের এই বার্তা দেওয়া দরকার যে বাংলাদেশ সরকারকে, যে তোমরা অবিলম্বে এটা বন্ধ করো, নয়তো আন্তর্জাতিক জনমত এমন ভাবে চাপ সৃষ্টি করবে বাংলাদেশকে নিষিদ্ধ করে দেবে অন্য দেশে যাওয়াটা। তো এমন একটি দেশ, যে দেশের সরকার মানে সাধারণ মানুষের নাগরিক অধিকার সুনিশ্চিত করতে পারে না, জীবনের নিরাপত্তা সুরক্ষিত করতে পারে না, তো সেই দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক পরে টাইমিং ছিন্ন করতেই পারে অন্যান্য দেশ, এটা অসম্ভব নয়। সুতরাং আমাদের যেটা ভাবা উচিত সেটা হচ্ছে বাংলাদেশকে কূটনৈতিকভাবে চাপে রাখা, পাশাপাশি এই সাপ্লাই চেনটাকেও চাপে রাখা। অর্থাৎ সাপ্লাই চেন যদি আবার অ্যাভেলেবেল করে দেওয়া হোক, এটা ঠিক ভারতের অনেক ব্যবসায়ী গোষ্ঠী যারা বাংলাদেশে এক্সপোর্ট করে দীর্ঘদিন ধরে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, কিন্তু আমার মনে হয় পরে টাইমিং এটা বাংলাদেশে শিক্ষা দেওয়া দরকার, যাতে করে বাংলাদেশ সাধারণ জনগণ যখন এই মানে তারা অনেক কষ্টে থাকবেন, কষ্টে থাকার পরে তারা সরকারের বিরুদ্ধে সোচ্চার হবেন, যে সাধারণ জনগণ তারা হাসিনা পন্থী হতে পারে, বিএনপি পন্থী হতে পারে, বা কোনো পন্থীও না হতে পারে, অর্থাৎ তারা যে ভুগছেন যে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির জন্য, ল অ্যান্ড অর্ডার নেই জন্য, সুতরাং তারা আওয়াজ সৃষ্টি, এই ইন্ডিয়ার এই যে মেকানিজম, মানে ইন্ডিয়ার যে গোয়েন্দা দপ্তর ইন্টেলিজেন্স, তারা ওই কাজটা ভালো করে করুক বাংলাদেশে, তাহলে মনে হয় সবচেয়ে বেশি ভালো হবে। এই মুহূর্তে আরেকটা ঘটনার কথা একটুখানি ছোট্ট করে উল্লেখ করতে চাইব, যদিও ঘটনাটি ছোট্ট নয়। সেটা হচ্ছে ভারতের জাতীয় পতাকার অবমাননা। সেটা নিয়ে মোটামুটিভাবে সোশ্যাল মিডিয়া এই মুহূর্তে বলা যেতে পারে সেখানে বিস্ফোরণ ঘটেছে আর কি। বিভিন্ন মানুষ বিভিন্ন রকম বলছেন, এবং সেক্ষেত্রে অনেক সময় সংবিধান বিরোধী কথাবার্তাও বলছেন অনেকে। কারণ সোশ্যাল মিডিয়ার যে জনজাগরণ, সেই জনজাগরণ তো কোনো রকম বিধিনিষেধ মানে না, তারা কোনো বাধাও মানে না, তারা কোনো নিয়ম নীতিও মানে না। তো সেক্ষেত্রে সেই রকম বেশ কিছু বেশ উস্কানিমূলক কথাবার্তা শুনতে পাওয়া যাচ্ছে। আবার এরকম উস্কানিমূলক কথাবার্তাও শুনতে পাওয়া যাচ্ছে যে বাংলাদেশ যদি ইসলামিক কান্ট্রি, ইসলামিক একটা দেশে পরিণত হওয়ার দিকে এগোতে পারে, তাহলে ভারত কেন একটা হিন্দুত্ববাদী দেশে দিকে এগোনোর কথা ভাবছে না। কিন্তু বাংলাদেশের কাছ থেকে কি আমাদের কিছু শেখবার আছে? আমি এই প্রশ্নটাই রাখলাম আপনার কাছে শেষ প্রশ্ন হিসেবে, ডক্টর নন্দী। খুব ক্রিটিক্যাল প্রশ্ন। সেটা হচ্ছে বাংলাদেশে ওরকম তো হয়েছে, পাকিস্তান ইসলামিক রাষ্ট্র হয়েছিল, আছেই, আফগানিস্তানও তাই, নেপাল আবার হিন্দু রাষ্ট্র থেকে সেকুলার রাষ্ট্র হয়েছে। আমরা তো নেপালের নেপালের মতোই থাকছি, যে হিন্দুরা অনেক উদার, যে হিন্দু রাষ্ট্র থেকে সেকুলার রাষ্ট্র হয়েছে নেপালে 2008 সালের পরে। কিন্তু আমরা হিন্দু রাষ্ট্র হিসাবে যেহেতু স্বীকৃত নই, যদিও মেজরিটি হিন্দু, সেহেতু ভারতের সংবিধানের যে মৌলিক কাঠামো, সেটা তো সেইভাবে চেঞ্জ করা খুব মুশকিল। সেটা একটা দল বা দল সংস্থা বলতেই পারে, একটা সাধারণ মানুষও বলতে পারে, যে কিন্তু বাংলাদেশের যে মানসিকতা, মানে নাগরিক সমাজের বড় অংশের বা সাধারণ মানুষের, সে ভারতের নাগরিক সমাজের সমস্ত মানুষের ভাষ্য তো এটা নয়। আর ভারত বা ইন্ডিয়ার যে ডেমোগ্রাফি স্ট্রাকচার, সেটা অনেকটা জটিল বাংলাদেশ অপেক্ষা। এখানে অনেক ধর্মাবলম্বী মানুষ বসবাস করে, এবং উপধর্মও রয়েছে মূল ধর্মের পাশাপাশি। সুতরাং এখানে খুব মুশকিল হয়ে যাবে সেটা করলে, এখানে অভ্যন্তরীণ সংকট সৃষ্টি হবে ভারতে। এখন বাংলাদেশে যে ভারতের অবমাননা হয়েছে, পতাকার অবমাননা হয়েছে সম্ভবত বুয়েটের মানে মেন গেটে, তো সেটা সত্যি নিন্দনীয়। এবং সেখানে যদি বাংলাদেশ সরকার যদি নিন্দা প্রকাশ না করে, বা এটা যদি কোনো র্যাডিক্যাল ফোর্স মানে করে থাকে, বা কোনো একটা বিচ্ছিন্ন ভাবে কোনো একটা ছাত্র, মানে যারা জামাতপন্থী বা জামাতে হিন্দ মুজাহিদিনের ছেলেরা করে থাকে, সেটা একটা দিক। কিন্তু সেটা যদি ইউনিভার্সিটির মদত থাকে, ইউনিভার্সিটি মানে সেটা কনসার্ন থাকে, হ্যাঁ করেছো, বেশ করেছো, সেটা কিন্তু সত্যি নিন্দনীয়। এবং সেটা কিন্তু খুব ভারত কূটনৈতিক ভাবে মানে নোট দিতে পারে, এবং সেটা সম্মিলিত জাতিপুঞ্জের কাছে পাঠাতে পারে, যে ইউনিট সরকারকে চাপে রাখার জন্য। আর যদি সত্যি কোনো ব্যক্তি করে থাকে, সেটা নিন্দা করতে পারে, সেটা চাপ সৃষ্টি করতে পারে, যদি দায় না নেয় সেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু সেটা যদি করতে থাকে এবং সেটা যদি মদত দেয়, সেটা কিন্তু সত্যি খুব ভয়াবহ একটা ট্রেন্ড। অর্থাৎ সেখানে ইন্ডিয়া মানেই হচ্ছে শত্রু, ইন্ডিয়া মানে হচ্ছে যে মানে ইন্ডিয়াকে বয়কট করে, ইন্ডিয়ার ছায়া মারানো যাবে না, ইন্ডিয়া মানুষদের সাথে সম্পর্ক স্থাপন করা যাবে না, ইন্ডিয়া পড়তে আসা যাবে না। তাহলে তো এটা করতে হবে আগামী এই বছর, ওই হাসিনা চলে যাওয়ার পরে ওই বছর আইসিস, ইন্ডিয়ান কাউন্সিল ফর সোশ্যাল সায়েন্স রিসার্চ, তারা প্রতি বছর ফেলোশিপ দেয়। এবারে 500 জনের উপরে বাংলাদেশি ছাত্রদের মানে পিজি, পোস্ট ডক্টরাল, পোস্ট ডক্টরাল মানে পর্যায়ে তারা ফেলোশিপ দিয়েছে। তাহলে আগামী দিনে বিভিন্ন ফেলোশিপ বন্ধ করে দেওয়া বাংলাদেশের স্টুডেন্টদের। কেন বলছি শান্তমদা, এটা খুব গুরুত্বপূর্ণ বলে আমি শেষ করছি, কারণ এরাই বাংলাদেশে গিয়ে কিন্তু আগামী দিনে কেউ সমাজবিজ্ঞানী হবেন,
কেউ ব্যুরোক্রেট হবেন, কেউ অধ্যাপক হবেন, কেউ বড় সাংবাদিক হবেন, তারাই গিয়ে কিন্তু কি করবে। এবার কি আশা করা যায়, ইন্ডিয়া থেকে 3-4 বছর থেকে তারা একটা প্রো ইন্ডিয়ান মানসিকতা তৈরি হওয়া উচিত। ইন্ডিয়া যে ভালো একটা দেশ, তোমাদের এত নিন্দা করা সত্ত্বেও তোমাদের কিন্তু আমরা ফেলোশিপ দিচ্ছি। দেখো তোমাদের নিয়ে ইন্ডিয়া কিন্তু বাংলাদেশ নিয়ে কত নিন্দা চর্চা করে আসছে, কিন্তু বাংলাদেশের মানুষ সারাদিন ইন্ডিয়া নিয়ে নিন্দা চর্চা করছে। এবং শুধু তাই নয়, এই হাসিনা চলে যাওয়ার পরে একটা গ্রুপ আছে যেটা এক্সিস্টিং আইসিএস এর স্পন্সর ফেলোশিপ এখানে পড়ছে ইন্ডিয়া 3-4 বছর ধরে, তারা বসে তাদের গ্রুপে মানে ইন্ডিয়াকে গালমন্দ করছে, ভারতকে গালমন্দ করছে। তাহলে আমাদের খাবে, আমাদের পড়বে, আমাদের ফেলোশিপ নেবে, তাহলে আমরা কি এতটা উদার হবো, এত জেনারেস হবো? এত জেনারেসিটি দেখাতে গিয়ে কিন্তু অনেক মুশকিলে পড়েছি। অর্থাৎ একদিকে আমরা যেমন ডিফেন্সিভ হচ্ছে, আবার অফেন্সিভও হতে হবে। অর্থাৎ আমাদের কিন্তু একদিকে বন্ধুত্বের হাতও বাড়াতে হবে, আবার চাপও সৃষ্টি করতে হবে। কারণ বাংলাদেশে যেই অবস্থা আছে, শুধু উদারতা দিয়ে বাংলাদেশকে কিন্তু ম্যানেজ করা যাবে না। এখন যে পরিস্থিতি, সেটা সত্যি সত্যি ওই উদারতা এবং চাপ, যে দুটোর কথা বললেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটাই হয়তো ভারতের স্ট্যান্ড হতে পারে, হয়তো হবে, হয়তো ভবিষ্যতে আবার শান্তি বিরাজ করবে দুটো দেশের মাঝখানে। আমি জানি না সেরকমটা হবে কিনা, তার জন্য আমাদের ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকতে হবে। অবশ্যই আজকে এই আলোচনায় আসার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে, ডক্টর নন্দী, আমাদের সঙ্গে থাকবার জন্য, সময় দেওয়ার জন্য। আমাদের সঙ্গে ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ডক্টর দেবাশিস নন্দী। আর যে বিষয়টা উঠে আসছে সেটা হচ্ছে 2006 সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন মোহাম্মদ ইউনুস, ডক্টর মোহাম্মদ ইউনুস। কিন্তু একটা সোশ্যাল মিডিয়াতে এরকম একটা দাবি উঠেছে যে তার শান্তি পুরস্কার ফিরিয়ে নেওয়া হোক, কেড়ে নেওয়া হোক নোবেল পুরস্কার কমিটির তরফ থেকে। কিন্তু সেরকমটা হয়তো হবে না, আমি জানি না হবে কিনা সেরকমটা। কারণ তিনি বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্বপ্রাপ্ত মাথায় রয়েছেন। তিনি সব শক্তিগুলোকে, যে শক্তিগুলো, এটা তো নির্বাচিত সরকার নয়, সুতরাং একটা নির্বাচনের দিকে এগোবে এবং তারপর শান্তি বিরাজ করবে বাংলাদেশে, আমাদের প্রতিবেশী রাষ্ট্রে। অন্তত শান্তিকামী ভারত সেরকমটাই চাইবে, কিন্তু সেই সঙ্গে সঙ্গে উদারতা যেমন থাকবে তেমনি চাপও থাকবে, যেমনটা বললেন ডক্টর দেবাশিস নন্দী। আজকের মুখোমুখি অনুষ্ঠানে একটু আলোকপাত করবার চেষ্টা করলাম বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং ভারতের তাতে তার দায়িত্ব ঠিক কতটা, বা তারা কি করতে পারেন, কি পদক্ষেপ করতে পারেন সেই বিষয়গুলো নিয়ে। আজকের মুখোমুখি এই পর্যন্তই। নমস্কার।